হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কোনো একটি মামলা তা সম্পূর্ণ নির্ভর করে, তার রায় নির্ভর করে যে সে মামলাটার মেরিট কী আছে। মেরিট ছাড়া কোনো আন্দাজে বা এখানে তালগোল পাকিয়ে আবেগের বশে কোনো কাজ হয় না। এই ডিএ মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের জয় 99%-এর উপরে আমাদের জয়। কেন না, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয়বাবুর ভাষায় যে 100% আমরা বলতে পারছি না, এই কারণে 100% বলা মানে তাহলে সুপ্রিম কোর্টকে আমাদের তার রায় পর্যন্ত আমরা অপেক্ষা না করেই আমরা মন্তব্য করে দিলাম। তাই আমরা 99% জয় এটা আমরা সুনিশ্চিত বলতে পারি। কেন আমরা এই এতদিনের মানে 28শে নভেম্বর 2022 থেকে যে মামলাটা সুপ্রিম কোর্টে ঝুলেছিল, যে মামলাটা জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে 6 বার শুনানি, মানে উঠি করে তবু উঠছে না, চিনি তবু চিনিতে না পারি। আবার জাস্টিস হৃষিকেশ রায়ের বেঞ্চেও সেই একই রকমভাবে চিনি তবু চিনিতে না পারি। তা জাস্টিস দেবঙ্গ দত্ত সাহেবের আমাদেরকে ওভার অ্যাক্টিভ মনে করা, এইভাবে 6 12 14 এবং জাস্টিস সঞ্জয় কারোল বা সঞ্জয় কারোল, হোয়াট এভার ইট মে বি। তো এই সঞ্জয় কারোল স্যার যবে থেকে তিনি ভার নিয়েছেন, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এই মামলাটাকে মানে একেবারে নিষ্পত্তি করার জন্য। আমরা দেখেছি শেষ পর্যন্ত তিনি পার্ট হার্ড ম্যাটার করার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অনুমতি নিয়েছেন। ভাবতে পারেন, একজন জাস্টিস এই মামলাটাকে যখন তিনি কেস স্টাডি করেছেন, তিনার মনে হয়েছে যে এটা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা দিনের পর দিন মামলার জন্য ঝুলে আছে, কিন্তু মামলা আর উঠছে না। তাই তিনি এটাকে কী করলেন না, আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটারের সূত্র অনুযায়ী তিনি এটাকে পার্ট হার্ড ম্যাটারে ঢুকিয়ে দিলেন। তার মানে শুধুমাত্র ওই বেঞ্চে মামলা শুনবে যে বেঞ্চে মামলাটা শোনা হয়েছিল। এবং আমরা দেখেছি পার্ট হার্ড এটার জন্য একটা অনুমতি নিতে হয়, তিনি নিজে অনুমতি নিয়েছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো এখানে আমাদের জয় নিশ্চিত আমরা বলছি কেন, কোন যুক্তি কাজ করছে এখানে না। আসুন, অনেকগুলো ফ্যাক্টর। একটা হচ্ছে 2009 রোপা, যেটা হচ্ছে আমাদের কাছে আশীর্বাদের হাত। যেমন মারাদোনার ক্ষেত্রে কী হয়েছিল যে ফুটবলের ভগবানের হাত, হ্যান্ড অফ গড, তেমন আমাদের কাছে আশীর্বাদের হাত বলতে রোপা 2009-এর ওই একটা লাইন, যেখানে পূর্বতন বামপন্থী সরকারের তৎকালীন অর্থমন্ত্রী মহোদয় তিনি একটা লাইন ঢুকিয়ে দিয়েছিলেন যে 1982 সালকে 100 পয়েন্ট ধরে 536 বেসিস পয়েন্ট ধরে 1/1/2006 থেকে AICPI বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতে হবে। এই লাইনটা হচ্ছে আমার কাছে আশীর্বাদ। এবং যখনই এই সরকার এলেন 2011 সালে 26শে মের পরে, তখন কিন্তু এটাকে অ্যামেন্ড করেনি। যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়নি, যেহেতু চ্যালেঞ্জড হয়নি, যেহেতু এটা কোনোভাবে আইনের দরজায় আসেনি বা কোনো সুপ্রিম কোর্ট বা কোনো হাইকোর্ট এটাকে হস্তক্ষেপ করেনি, তার মানে এই রোপা 2009 অ্যাক্টিভ হয়ে আছে মানে অবশ্যই এইটা হচ্ছে মানে গভর্নমেন্টের কাছে মূল খটকা। এটার জন্যই কিন্তু আজকে আমরা যে ডিএ পাবো এই একটা লাইনের জন্য। সে আমরা এটাকে, কারণ আমাদেরকে তো এগোচ্ছি কোনো না কোনো একটা সূত্র ধরে। প্রথম সূত্র এটা। দ্বিতীয় সূত্র, সরকার সুপ্রিম কোর্টে মিথ্যাচার করেছে, মিথ্যে কথা বলেছে। কেন বলছি দেখুন, একটা আমি ব্যক্তি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, মঞ্জুদি, ডলিদি, শ্যামলিদি, আমি সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে আমি মিথ্যা কথা বলতে পারি ইন্ডিভিজুয়াল হিসেবে। সেখানে শাস্তি হবে আমার, কোর্টে গিয়ে মিথ্যে সাক্ষী বা মিথ্যে বলার জন্য। কিন্তু যখন কোনো আর্টিকেল 12 অথরিটি, কোনো একটা সরকার যে কিনা অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন, যারা সংবিধানের নামে শপথ নিয়েছে, সেই সংবিধানের নামে শপথ নেওয়া কোনো সরকারের কোনো সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন, তারা যদি সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট দিয়ে মিথ্যে কথা বলে, এটা কিন্তু একটা বিশাল বড় ইফেক্ট পড়ে। কী মিথ্যে কথা বলেছে না, যখন মডিফিকেশান অ্যাপ্লিকেশান তারা জমা দেয়, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যে এই মুহূর্তে আমরা কোনো এমপ্লয়িকে টাকা দেবো না, টাকাটা আমরা জমা রাখছি সুপ্রিম কোর্টের কাছে,
তার মানে আমরা রোপা 2009-এর সমস্ত শর্ত মেনে নিয়েছি, কিন্তু আমরা এমপ্লয়িজকে দেবো না, আমরা ওটাকে সুপ্রিম কোর্টে জমা রেখেছি, কারণ পরে যদি আমরা যেতে যাই তাহলে সে টাকা আমরা ফেরত দিতে পারবো না। এই যে একটা ভুল, তার মানে তুমি পুরোপুরি রোপা 2009-কে মেনে নিয়েছো বলেই তুমি টাকাটা সুপ্রিম কোর্টে রাখার কথা ভাবছো। এই যে একটা মিথ্যা কথা, এই মিথ্যা কথার ফাঁদে কিন্তু পড়ে গেছে। এবং তার প্রত্যুত্তরে আমরা দেখেছি জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র কী বলেছেন, না ইউ অলরেডি টোল্ড দিস কোর্ট দ্যাট দি ডিএ উড বি গিভিন আন্ডার রোপা 2009, হোয়াই আর ইউ ব্যাকিং আউট নাও। তোমরা ইতিমধ্যেই কোর্টে বলেছিলে যে রোপা 2009 অনুযায়ী ডিএ তোমরা মিটিয়ে দেবে, এখন তোমরা কেন পিছিয়ে যাচ্ছ? তার মানে যে রিজার্ভ জাজমেন্ট যে আমাদের পক্ষে আসবে, এই প্রশান্ত কুমার মিশ্র জাস্টিসের কথা দিয়ে কিন্তু পুরো পরিষ্কার। কারণ একজন বিচারক যে মন্তব্য করছেন সেটা কিন্তু নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ। এবং এই কথার পরিপ্রেক্ষিতে জাস্টিস সঞ্জয় কারোল কী বলেছিলেন, না সাচ কন্ট্রাডিকশনস ফ্রম দি গভর্নমেন্ট সাইড রেইজ সিরিয়াস concerns about intent and accountability. You must stand by your own submission. অর্থাৎ এই ধরনের বৈপরীত্য সরকারের তরফ থেকে যেটা নিঃসন্দেহে তাদের উদ্দেশ্য প্রণোদিত হবে, তারা কিন্তু মানে তাদের পুরো উদ্দেশ্যকে প্রতিভাত করে, এবং তারা তাদের যে নিজেদের স্ট্যান্ড তাদের সেখানে কিন্তু অবশ্যই দাঁড়ানো উচিত। এবং এটা থেকে কিন্তু আমরা দেখেছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় সুপ্রিম কোর্টে বারবার বলেছেন যে ওনারা যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওনাদের নিজেদের মন্তব্যে কিন্তু ওনাদের অটুট থাকা উচিত। অর্থাৎ এই যে রোপা 2009 সরকারের মিথ্যাচার এবং দুজন জাস্টিসের কড়া মন্তব্য, এগুলো বলে দিচ্ছে যে ডিএ জাজমেন্ট শুধুমাত্র আমাদের জেতার সময়ের অপেক্ষা মাত্র। এবং আরও আছে, শেষ পয়েন্টটা হচ্ছে যে আমরা মানে দিল্লি বঙ্গভবন, নিশ্চয়ই আমরা সবাই জানি দিল্লির বঙ্গভবন এবং ইউথ হোস্টেল, এই দুটো যে ভুল করেছে, যারা দিল্লির বঙ্গভবন যারা কাজ করছে তাদেরকে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হচ্ছে, আবার ইউথ হোস্টেলের চেন্নাইয়ের ওদেরকেও এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে একই রাজ্যের কতগুলো নিয়ম, ওদের জন্য তো আলাদা কোনো ডিএ ঘোষণা করা হয়নি। কারণ এখানেও একটা গভর্নমেন্ট ভুল করেছে, যদি ওনাদের জন্য একটা আলাদা ডিএ ঘোষণা করতো, আমাদের জন্য আলাদা হয় যে ভাই ওরা আমার পেটে তোমরা আমার পিঠে, কিন্তু এরকম ব্যাপারটা হয়নি। যেহেতু হয়নি, একই অন্যে পৃথক ভাগ হবে কেন? এই যে কারণগুলো, এই কারণগুলো থেকে আমরা ক্রস অ্যানালাইসিস করে দেখেছি যে ডিএ আন্দোলনের জয় শুধুমাত্র আমাদের সময়ের অপেক্ষা, আমাদের শুধু কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। কারণ রিজার্ভ জাজমেন্ট এই কারণে হয়েছে, অনেক পাতা লেখার ব্যাপার আছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।